এ কান্না দীর্ঘ ১৬ বছর পর স্বজনকে কাছে পাওয়ার। কারাগার থেকে মুক্ত ১৬৮ বিডিআর সদস্য, প্রিয়জনের মুক্তিতে উচ্ছ্বাস। কি আর বলবো, বলার কিছু নাই। ১৬ বছর পর আসবে, আমাদের আনন্দটাই অন্যরকম। এটা পুরোপুরি তো একটা মিথ্যা মামলা এবং ষড়যন্ত্র, ইতিমধ্যে এটা পরিষ্কার হয়ে গেছে সবার কাছে। এটা পুরো ঘটনাটাই ঘটানো হয়েছে একটা অনুচিত ভাবে, যাদের সঠিক বিচার বা তদন্ত করার প্রয়োজন মনে করেনি সরকার। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না হলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার প্রয়োজন হবে, মন্তব্য মির্জা ফখরুলের। দ্রুত ভোট আয়োজনের দাবি। পাচার হওয়া অর্থ ফেরাতে বিশ্ব নেতাদের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে জুলাইয়ের নৃশংসতার প্রতিবেদন দেবে জাতিসংঘ। মানবতা বিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারুল ইসলামের রিভিউ শুনানি পেছালো। ২০ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য। স্থায়ী অন্ধত্বের হুমকিতে জুলাই আগস্টের চোখে গুলিবিদ্ধরা, অনেকে পাননি সহায়তা। চিকিৎসা দিতে নানা প্রতিবন্ধকতায় চিকিৎসকরা। হাসিনা কাদেরের নামে গণহত্যার মামলা করে আপোষ মীমাংসা। আসামি পাল্টে ফের বাণিজ্য রহমান মালের, ধরা পড়ে আত্মগোপনে। এবং লস অ্যাঞ্জেলেসে আবারও ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল। পুড়ে ছায় প্রায় ৯,৫০০ একর এলাকা। তীব্র বাতাসে হিমশিম দমকল বাহিনী। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। দীর্ঘ ১৬ বছর পর কারাগার থেকে বের হচ্ছেন বিস্ফোরক মামলায় জামিন পাওয়া বিডিআর সদস্যরা। আদালত জামিনপ্রাপ্ত ১৭৮ জন আসামির নাম প্রকাশ করেন। এর মধ্যে ১৬৮ জনের মামলা হাতে পায় কারা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর ১, কাশিমপুর ২ ও কাশিমপুর হাই সিকিউরিটি মোট ১৬৮ জনকে মুক্তি দেয়া হয়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এই অপেক্ষা দীর্ঘ ১৬ বছরের। বিডিআর বিদ্রোহ হত্যা মামলা থেকে অবশেষে মুক্তি পেয়েছে স্বজনেরা। বৃহস্পতিবার জামিন পাওয়া ১৬৮ জনের মধ্যে কাশিমপুর ১ থেকে ২৬ জন, কাশিমপুর ২ থেকে ৮৯ জন, কাশিমপুর হাই সিকিউরিটি থেকে ১২ জনকে মুক্তি দেওয়া হয়। অশ্রুসিক্ত চোখে স্বজনকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা পরিবারের সদস্যরা প্রকাশ করলেন তাদের অনুভূতি। অনুভূতিটা কি, এত বছর পর আসবে, ১৬টা বছর অনুভূতি তো ওরকমই থাকবে। কি আর বলবো, বলার কিছু নাই। ১৬ বছর পর আসবে, আমাদের আনন্দটাই অন্যরকম। উনি দীর্ঘ ১৬ বছর আসলে ওনাকে অন্যায়ভাবেই ভিতরে রাখা হয়েছে। যেমন ওনার ছোট্ট মেয়েটা তখন মাত্র ৩ মাস বয়স ছিল, আজকে সে ১০ম শ্রেণীতে পড়ে। ওনার ছেলেটা তখন ক্লাস 1-এ পড়তো, আজকে সে এখন অনার্সে পড়ে। এই যে পুরো ফ্যামিলি ওনার থেকে বঞ্চিত ছিল এবং উনিও পরিবার থেকে বিচ্ছিন্নভাবে তাকে রাখা হয়েছে অন্যায়ভাবেই। এবং নির্দোষ অনেক বিডিআর সদস্য এখনো জেলে বন্দী আছে, যাদের সাজা শেষ হয়েছে। এটা পুরোপুরি অন্যায় করা হয়েছে এবং এর সঠিক সূক্ষ্ম তদন্ত হওয়া উচিত, যেন অপরাধী প্রতিজন চিহ্নিত হয়। সাজা কতটুকু হবে আমি জানি না, কিন্তু আমরা যেন জাতি হিসাবে জানতে পারি যে ইনাদের কারণে আমাদের ৫৭ জন সূর্য সন্তান সেদিন নিষ্ঠুরভাবে হত্যার শিকার হয়েছিল। ঘড়ির কাঁটায় দুপুর ১টা বাজতেই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকেও বেরিয়ে আসতে থাকেন বিডিআর হত্যা মামলার অভিযুক্তরা। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন পেয়েছেন ৪১ জন। কারাগার থেকে মুক্তি পেয়ে বিডিআর সদস্যরা তাদের প্রতি অন্যায়ের অভিযোগ করেন। পাশাপাশি প্রকৃত দোষীদের শাস্তিও চান তারা। আল্লাহ তাআলার কাছে যারা এই অন্যায়ের সাথে আমাদের জুলুম করছে, এদের আল্লাহ তাআলা যে বিচার করবে। আমার তার কিছু করার নেই, আমরা নিরীহ মানুষ। আমি এখন আর কি বলবো, দোয়া চাই, আল্লাহ তাআলা কল্যাণের সহিত মুক্তি করছে, এতে আমি খুশি। গত ২০ জানুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও যাদের বিরুদ্ধে কোনো আপিল হয়নি এমন ২ শতাধিক আসামি। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতর ঢাকা বিশেষ ট্রাইব্যুনাল ১-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার অস্থায়ী আদালত তাদের এই জামিন দেয়। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। এ বিষয়ে সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান এবং কাশিমপুর কারাগার থেকে নজরুল ইসলাম। প্রথমেই যাচ্ছি সাফওয়ানের কাছে। সাফওয়ান, কারাগার থেকে সবাই মুক্তি পেয়েছেন কিনা, কি বলছেন স্বজনরা, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আমরা এই মুহূর্তে রয়েছি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে এবং আজ
ঠিক দুপুর 1টার কিছু পরে বিডিআর হত্যাকাণ্ডে জড়িত যেসব বিডিআর সদস্যরা রয়েছেন তারা কিন্তু মুক্তি পেয়েছেন এবং তারা 1টার কিছুক্ষণ পর থেকে বেরিয়ে আসতে শুরু করেন। তো এই কেন্দ্রীয় কারাগারে সকাল থেকে কিন্তু তাদের জন্য অপেক্ষারত ছিল তাদের স্বজনেরা এবং এই দীর্ঘ 16 বছরের যে দীর্ঘ নিঃশ্বাস সেটির কিন্তু অবসান হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে স্বজনদের স্বজনদের মুখে যে তাদের যে আত্মীয়দের ফিরে পাবার, কারো বাবা, কারো ভাই, কারো নানা, তাদেরকে ফিরে পাবার যে আত্মহারা অনুভূতি সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং যারা আসলে এই 16 বছর কারাবাস করে বেরিয়ে এসেছেন তারা কিন্তু একটি মুক্ত বাতাসের নিঃশ্বাস নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং এর পাশাপাশি তারা কিন্তু তাদের এই 16 বছর তাদের প্রতি যে অন্যায় অবিচার করা হয়েছে সেই কথাগুলো কিন্তু আমাদের কাছে তুলে ধরেন। এর পাশাপাশি আপনারা জানেন যে আজ কিন্তু শুধুমাত্র এই কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারই নয়, এছাড়া গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে অনেক বিডিআর জওয়ান তারা মুক্তি পেয়েছেন। সর্বশেষ আজকে সারা দেশ থেকে 178 জন বিডিআর সদস্য আজকে কিন্তু মুক্তি পেয়েছেন। এর মধ্যে 41 জন মুক্তি পেয়েছেন হচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এবং তারা যখন আসলে বেরিয়ে আসেন এই কেন্দ্রীয় কারাগারের যে মূল ফটকটি ছিল সেখানে কিন্তু একটি আবেগঘন পরিবেশ আসলে সৃষ্টি হয় এবং তারা তাদের স্বজনদের আসলে যেভাবে জড়িয়ে ধরে আসলে তাদের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করেছিলেন, আসলে একটি সুন্দর একটি পরিবেশ আমরা দেখতে পেয়েছি। এছাড়া তারা যখন সংবাদ মাধ্যমে তাদের কথাগুলো তুলে ধরেন যে তাদের প্রতি যে অবিচার করা হয়েছে বিগত সরকার তাদেরকে আসলে এক প্রকার আসলে অন্যায়ভাবে আসলে দীর্ঘদিন এই কারাবাসের যে কারাবাস করে অন্যায়টি করেছেন তার বিচার কিন্তু তারা দাবি করেছেন। একজন আসলে আমাদেরকে বলছিলেন যে তিনি 2013 সালে তার যে হত্যা মামলাটি ছিল সেটি থেকে জামিন পেয়ে যান, তবে শুধুমাত্র বিস্ফোরক মামলা দিয়ে তাকে কিন্তু আরো প্রায় 12 বছর 13 বছর কিন্তু কারাবাস করে রাখা হয়েছিল এখানে। তো কিছুক্ষণ আগে এখানে যারা বিডিআর জওয়ানরা ছিল তারা কিন্তু একে একে বেরিয়ে এসেছেন এবং এই মুহূর্তে আমরা কিন্তু আর নতুন করে কাউকে বেরোতে দেখছি না আসলে। তাহলে আমরা বলতে পারি যে 41 জন যাদের আসলে এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল সবাই কিন্তু এখান থেকে ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছেন। এর পাশাপাশি তারা আরেকটি দাবি করেছেন, সেটি হচ্ছে যে এই বিডিআর হত্যাকাণ্ডে যে ঘটনাটি ঘটেছে 57 জন সেনা অফিসার সহ অন্যান্য যারা আসলে মারা গিয়েছেন তাদেরকে আসলে শহীদদের মর্যাদা দেওয়ার দাবি কিন্তু তারা করেছেন। পাশাপাশি তাদের যে হত্যাকাণ্ডের যে সুষ্ঠু বিচার সেটিও কিন্তু তারা চান। তারা কিন্তু আপনি জানেন যে দীর্ঘ 16 বছর কারাভোগ করার পর আজ কিন্তু কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কিন্তু এক এক করে বিভিন্ন সাজা ভোগ করার পর কিন্তু তারা বের হয়ে আসছেন। এখন পর্যন্ত কিন্তু কাশিমপুর কারাগার থেকে কিন্তু আমরা 50 জনের মতন সংবাদ পেয়েছি যে বিভিন্ন সাজার যে বিডিআর বিদ্রোহের ঘটনায় যে যারা খালাস পেয়েছেন সেই সমস্ত মানুষগুলো কিন্তু বের হয়ে আসছেন এবং আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পরিবার পরিজন তারা কিন্তু একটি আবেগঘন পরিবেশ কিন্তু এই কারাগার প্রাঙ্গণে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি এবং তাকে জড়িয়ে ধরে যে কান্নার একটি রুল সেটা কিন্তু এখানে বহিঃপ্রকাশ ঘটেছে এবং সবাই কিন্তু সবার পরিজনের জন্য কিন্তু এখানে অপেক্ষা করছেন। কেউ কেউ কিন্তু বলছেন যে কারো সন্তান কিন্তু এখন 16 বছর বয়স, তাদের কিন্তু রেখে গেছেন একদম ছোট। এই অবস্থায় কিন্তু কাশিমপুর কারাগার মানে প্রাঙ্গণে কিন্তু আবেগ অনুভূতির একটা জায়গায় পরিণত হয়েছে। এখানে আমরা দেখতে পেয়েছি যে সাধারণ যে কয়েদি রয়েছে, সাধারণ যে যারা জামিনে বের হয়ে আসছেন এরকম সাধারণ মানুষ কিন্তু এখানে তারা তাদের বিভিন্ন দুঃখের কথা বলছেন যে তাদের বিনা অপরাধে তারা এত বছর এই কারাভোগ করার পর কিন্তু আজকে এই যে কাশিমপুর কারাগারের যে প্রধান ফটক রয়েছে সেখানে কিন্তু একটি মানে আবেগঘন পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছে। এরকম কিন্তু আমরা দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে যে আমার সামনে দু একজন আছেন, জিজ্ঞাসা করবো যে কি অবস্থা এই দুর্বশীয় যন্ত্রণার কথা ভাষায় প্রকাশ করা যাবে না, কারণ এখানে থেকে আমার নিজের রক্তের ভাইকে হারাইছি, নিজের ওয়াইফকে হারাইছি, একটা ছেলে সেও এখন মানে মানুষের দোকানে কাজ করে। এর মতো দুঃখ আমার চাওয়া পাওয়ার ভিতরে কিছু নেই, আমি বলতে পারবো না, আমার ভাষা নেই। আমি কি বলবো, চাকরি তো নাই, এখন বাইরে যেয়ে কি করে খাবো, কি করবো, এটাই তো এখন বয়স হয়ে গেছে আমার। এখন এই মুহূর্তে সরকারের কাছে কি চাচ্ছেন? আমার চাকরি ফেরত চাই, না তো আমাকে যেভাবে আমি বাকি জীবনটা বেঁচে থাকতে পারি সেই ব্যবস্থা করে দেবে। শুনলেন ওনারা কিন্তু তাদের ভিতরের যে আক্ষেপের কথা সেটা কিন্তু বললেন যে তারা হারিয়ে যাওয়া চাকরি পূর্ণ বহাল চাচ্ছেন এবং তাদের যে ক্ষতিপূরণ সেটাও কিন্তু দাবি করছেন। তো আমরা যেখানটায় দাঁড়িয়ে রয়েছি কাশিমপুর কারাগার, এখানে কিন্তু এক এক করে বের হচ্ছেন এবং তাদের যে আত্মীয় স্বজন তারা কিন্তু সবকিছু নিয়ে কিন্তু রিসিভ করার জন্য অপেক্ষায় রয়েছেন এবং তাদের জড়িয়ে ধরে কান্নাকাটি করছেন। নজরুল, আপনাকে ধন্যবাদ।
দর্শক, আমাদের সঙ্গে কাশিমপুর এবং কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সহকর্মীরা যুক্ত হয়েছিলেন। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না হলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রশাসন এখনো পূর্বের ভূমিকায় লিপ্ত জানিয়ে দ্রুত নির্বাচন দাবি করেন তিনি। বলেন, নির্বাচনে দেরি হলে জনগণের চাহিদা পূরণ হবে না এবং ফ্যাসিবাদী শক্তি আবারও শক্তিশালী হবে। হাসান মাহমুদের রিপোর্ট। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের ৫৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে শহীদ আসাদ পরিষদ। সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাজনৈতিক এমন পরিস্থিতিতে দ্রুত নির্বাচন না দিলে অনেক অশুভ ও ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। এই ন্যূনতম যে সংস্কার হচ্ছে নির্বাচন কেন্দ্রিক, সেই সংস্কারগুলো করেই আমাদের দ্রুত নির্বাচনের পথে যাওয়া উচিত এবং নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার বেরিয়ে আসবে তাদের দায়িত্ব হবে এখানে আমরা পুরোপুরিভাবে সেই সংস্কার যে কমিটমেন্ট আমাদের আছে। এ সময় তিনি আরো বলেন, যারা মানুষের অধিকারের জন্য প্রাণ দেয় তাদের ত্যাগকে বৃথা যেতে দেয়া যাবে না। এটা একটা সামগ্রিক ব্যাপার। আমরা যারা রাজনীতি করি আমরা চেষ্টা করি, আমরা বদলানোর চেষ্টা করি, কিন্তু দেখা যায় সবগুলো সবসময় আমরা বেড়ে উঠি না, কারণ প্রতিক্রিয়াশীল যে চক্র আছে সেই চক্র এত বেশি তারা দৃঢ় হয়ে যান, এত বেশি করে তারা সেই বিপ্লবের বা আপনার সংগ্রামের সেই ধারাটাকে বদলে দিতে চান। আজকে শহীদ আসাদ খুব প্রাসঙ্গিক এই জন্যে যে আমরা যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করেছি, 15 বছর লড়াই করেছি এবং সব শেষে আমরা একটা বিজয় অর্জন করেছি। সেই বিজয়ের মধ্য দিয়ে আমরা সামনে যে দিনগুলোকে আশা করছি, প্রত্যাশা করছি, সেই দিনগুলো যেন আমাদের সেই স্বপ্নগুলোকে যারা প্রাণ দিয়েছে তাদের স্বপ্নগুলোকে যেন বাস্তবায়িত করতে পারে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। এদিকে প্রেস ক্লাবে অন্য এক অনুষ্ঠানে জাতীয় ঐক্য নষ্ট হয় এমন কথা বলা থেকে বিরত থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক। শেখ হাসিনাকে বিদায় করতে পেরেছি, আমরা আশা করি আবারও আমার ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশে এমন একটি নির্বাচন দিব, এমন একটি নির্বাচনের ব্যবস্থা করবে ডক্টর ইউনূস। সেই নির্বাচনে বাংলাদেশের জনপ্রতিনিধি নির্বাচিত হবে, বাংলাদেশের সংস্কার হবে, বাংলাদেশে আইন প্রণয়ন হবে। এ সময় দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নাক না গলাতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিশ্ব নেতাদের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, শেখ হাসিনার 15 বছরের শাসনামলে গড়ে $16 বিলিয়ন দেশ থেকে পাচার হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক জানান, জুলাই আগস্ট নৃশংসতা নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝিতে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিনা লাগার্দের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় পাচার হওয়া অর্থ ফেরাতে সহায়তা চান তিনি। অধ্যাপক ইউনূস বলেন, স্বৈরাচারী শাসকের ঘনিষ্ঠরা শুধু দেশের ব্যাংক খাত থেকে প্রায় $17 বিলিয়ন পাচার করেছে। শেখ হাসিনার 15 বছরের শাসন আমলে বছরে গড়ে $16 বিলিয়ন সরানো হয়েছে। এ সময় অর্থ পুনরুদ্ধার উদ্যোগে সমর্থন জানিয়ে IMF এর সহায়তা নেবার পরামর্শ দেন লাগার্দে। এদিন বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নেওয়া বেশ কয়েকটি দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিনিধির সঙ্গে বৈঠকেও একই সহায়তা চান প্রধান উপদেষ্টা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বিশ্ব নেতাদের কাছে অন্তর্বর্তী সরকারের নানা প্রচেষ্টার কথাও তুলে ধরেন তিনি। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সিনাওয়াত্রার সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকট এবং জাহাজ চলাচল সহ অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। এ সময় পরিবর্তিত বাংলাদেশে সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেন থাই প্রধানমন্ত্রী।
সম্মেলনের সাইডলাইনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তুর্ক জানান, জুলাই আগস্ট নৃশংসতার উপর জাতিসংঘের তথ্য অনুসন্ধান চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তা প্রকাশ করা হবে। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানেও তার সমাধান চান প্রধান উপদেষ্টা। ফোরামের জলবায়ু ও প্রকৃতি বিষয়ে অধিবেশনে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় খেলাধুলা শুধু বিনোদন হিসেবে না দেখে সামাজিক শক্তিকে সামাজিক ব্যবসায় কাজে লাগানোর দর্শন ও অভিজ্ঞতা শেয়ার করেন তিনি। সভার ফাঁকে ফিফা প্রধানের সঙ্গেও সাক্ষাৎ হয় প্রধান উপদেষ্টার। নারী ফুটবলকে সহায়তা দিতে আগামী মার্চে বাংলাদেশ সফরে আসতে পারেন বলে জানান ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনিও। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সেনানিবাসে শহীদ এম.আর. চৌধুরী প্যারেড গ্রাউন্ডে এ অভিষেক অনুষ্ঠিত হয়। এ সময় সেনাবাহিনীতে নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র ও সরঞ্জামাদি সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে বলে জানান সেনাবাহিনী প্রধান। এর আগে সকালে সেনাপ্রধান প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সামরিক রীতি অনুযায়ী অভিবাদন জানানো হয়। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র এবং সরঞ্জামাদি সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। আমি কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরও বেগবান করব ইনশাআল্লাহ। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি পিছিয়েছে। আগামী 20 ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চে এক বিচারপতি না থাকায় আদালত শুনানির দিন পিছিয়ে দেন। এর আগে গেল 9 জানুয়ারি মানবতা বিরোধী অপরাধের মামলায় আজহারুল ইসলামের রিভিউ আবেদন শুনানির জন্য এদিন ধার্য করেছিলেন আপিল বিভাগ। 2019 সালের 23 অক্টোবর মানবতা বিরোধী অপরাধের মামলায় তার মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। পরে রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জামায়াত নেতা আজহারুল ইসলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের করা আপিলের রায় 10 ফেব্রুয়ারি দুপুরে ঢাকার 4র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ তারিক এজাজের আদালত শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন। এদিন আদালতে মাহমুদুর রহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী তানভীর আহমেদ আল আমিন। বলেন, সাক্ষ্য প্রমাণ ছাড়াই মাহমুদুর রহমানকে 7 বছর কারাদণ্ড দেয়া হয়। কোনো চাপে বিচারক এমন রায় দিয়েছেন কিনা তা উত্তর পাওয়া জরুরি। গেল বছরের 29 সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আমার দেশ সম্পাদক। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। 5 দিন কারাভোগের পর জামিনে মুক্ত হন মাহমুদুর রহমান। রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকা অধস্তন আদালতের বিচারকদের কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি ও ছুটি এবং শৃঙ্খলা বিধান সংক্রান্ত সংবিধানের 116 অনুচ্ছেদের কারণে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠন থেমে আছে। তাই এই অনুচ্ছেদটি অবৈধ ঘোষণা হওয়া উচিত বলে মনে করেন রিটকারীদের আইনজীবী শিশির মনির। 116 অনুচ্ছেদ কেন অবৈধ ঘোষণা করা হবে না এ বিষয়ে গেল 27 অক্টোবর হাইকোর্ট রুল জারি করেন। ওই রুলের উপর বৃহস্পতিবার বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চে শুনানিতে শিশির মনির বলেন, বিচারিক আদালত নির্বাহী বিভাগের হাতে জিম্মি হয়ে আছে। গত বছরের 25 আগস্ট হাইকোর্টের 10 জন আইনজীবী 116 অনুচ্ছেদ অসাংবিধানিক ঘোষণা চেয়ে এই রিট করেন। স্থায়ী অন্ধত্ব নিয়ে পরিবারের বোঝা হতে বসেছে জুলাই আগস্টে চোখে গুলিবিদ্ধরা। নানা হাসপাতাল ঘুরে চিকিৎসা নিয়ে পথে বসেছেন অনেকেই, পাননি সরকারি কোনো সহায়তা। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসকরা বলেছেন, পদে পদে হুমকি আর ভয় নিয়েই চিকিৎসা দিতে হয়েছে তাদের। বুলেটের আঘাত মারাত্মক হওয়ায় আলো ফেরানো সম্ভব হয়নি অনেকেরই। হাসান মাহমুদের রিপোর্ট।
চশমার কোনো ইয়ে ছিল না। চোখের ভিতরে হওয়া দগদগে ক্ষত দেখাচ্ছিলেন ড্যাফোডিল ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষার্থী সাইফুল ইসলাম। 19 জুলাই পুলিশের গুলি বিদ্ধ করে দুই চোখেই। এক চোখের আলো হারিয়ে এখন শঙ্কায় অন্য চোখের দৃষ্টি হারানোর। কয়েক দফা চিকিৎসার পরেও কোনো আশা দেখাতে পারেননি চিকিৎসকরা। মানুষ দেখছে গুলি করছে, কেউ যদি মনে করেন আন্দোলন নাই হাত তুলে ওরা পার হয়ে যাইতে নিছে, তাদেরকেও গুলি করছে। রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি বগুড়ার মুস্তফা মণ্ডল। তাজা বুলেটের আঘাতে তুলে ফেলতে হয় পুরো চোখ। প্রাইভেট ক্লিনিকে চোখিয়া করতে বা আমার অনেক টাকা চলে গেছে, প্রায় 4 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে। চোখে গুলিবিদ্ধদের চিকিৎসা নিতে পথে পথে সম্মুখীন হতে হয়েছে নানা বাধার। স্বৈরাচার পতন হলেও উন্নত চিকিৎসা না পাওয়ার হতাশা গ্রাস করছে আহতদের। স্থায়ী অন্ধত্বের কারণে পরিবারের কাছেও হচ্ছেন বোঝা। জুলাই ফাউন্ডেশন থেকে একটা টাকা পেয়েছি 1,700,000 টাকা। এর আগে দিয়ে আমি 3% জায়গা বিক্রি করে আমি ট্রিটমেন্ট নিতেছি। আগস্টে হওয়ার পর ওনারা আমাকে বলে যে আমার এই চোখ উঠায় ফেলতে হবে, আমার কোনো চিকিৎসা নেই। আমি রাজি হই না উঠানোর জন্য। আমি ফ্যামিলির বড় ছেলে হওয়ায় চাকরিতে না থাকার কারণে দেখা গেছে পরিবারে খুব একটা অভাব চলে আসছে। অধিকাংশ রোগীর চোখেই পাওয়া যায় মেটালিক প্লেটের সঙ্গে তাজা বুলেটও। শত শত রোগীর চোখ থেকে পড়া রক্তে লাল হয় হাসপাতালের করিডোর। একই সঙ্গে আহত রোগীদের চিকিৎসা দিতে নানাভাবে বাধার সম্মুখীন হতে হয়েছে চিকিৎসকদেরও। আমাদের সর্বস্ব দিয়ে ওনাদেরকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, একটি গোষ্ঠী এবং সেই গোষ্ঠীর কিছু লোক আমাদেরকে বাধা প্রদান করতে চেয়েছে, এমনকি তারা গোয়েন্দা সংস্থার কাছে আমাদের বিরুদ্ধে রিপোর্টও দিয়েছে। জুলাই আগস্টে কয়েক হাজার অপারেশন করেন হাসপাতালটির চিকিৎসকরা। প্রতিদিন 12টি ওটিতে 24 ঘন্টা অপারেশন চলেছে হাসপাতালটিতে। এত বিপুল রোগের চাপ চিকিৎসক জীবনে দেখেননি বলে জানান হাসপাতাল পরিচালক। এত বেশি পরিমাণে রোগী অল্প সময়ের মধ্যে হাসপাতালে এসেছিল বলে আমার কোনো অভিজ্ঞতা থেকে আমি কখনো দেখি নাই। তো আমাদের 10টা টেবিলে অপারেশন হয়, রাউন্ড দ্য ক্লক অপারেশন হয়। কোনো চিকিৎসক তাদের 72 আওয়ার্স হাসপাতালে অবস্থান করে। তবে উন্নত চিকিৎসায় কোনো ত্রুটি রাখেননি বলে দাবি পরিচালকের। সব চিকিৎসায় আমরা এখানে চলমান রেখেছি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। গণহত্যার অভিযোগে শেখ হাসিনা ওবায়দুল কাদেরের নামে করা মামলায় আপোষ মীমাংসা করেছেন রহমান মাল নামে এক মামলার বাদী। মামলা প্রত্যাহার করে শুধু কয়েকজন আসামি পাল্টেই একই ঘটনায় আবারও মামলা করেছেন রহমান মাল। মামলা বাণিজ্য করতে নিজের ও নিহত ব্যক্তির মিথ্যা তথ্য ব্যবহার করেছেন তিনি। বিষয়টি নিয়ে দেশ টিভি অনুসন্ধান শুরু করলে আত্মগোপনে যায় প্রতারক রহমান মাল। এম এ আজিমের রিপোর্ট। মামলাবাজ রহমান মাল হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগ নেতাদের সাথে জড়িয়ে 187 জনের বিরুদ্ধে জুলাই বিপ্লবে গণহত্যার ঘটনায় গত বছর 20 নভেম্বর হত্যা মামলা দায়ের করেছে সে। তবে 10 দিনের মাথায় মামলা প্রত্যাহারে আদালতে জবানবন্দি দেয় রহমান। হত্যা মামলার আসামিদের সাথে আপোষ মীমাংসা হয়েছে, তাই আসামিদের খালাসে আপত্তি নেই তার। 1 ডিসেম্বর আদালত তার মামলা প্রত্যাহারের অনুমতি দিলে একই দিনে একই ঘটনায় আবারও একই মামলা দায়ের করে রহমান। তাহলে কেন প্রত্যাহার? দুটি মামলা ঘাটাঘাটি করে দেখা যায় শুধুমাত্র 5 জনকে আসামি তালিকা থেকে বাদ দিয়ে নতুন করে 5 জনের নাম ঢুকানো হয়েছে নতুন মামলায়। বিষয়টি জানতে রহমান মালের বর্তমান ঠিকানা সাতারকুল ইউনাইটেড মেডিকেল কলেজ এলাকায় আমরা। তবে রহমান মাল নামের কারো অস্তিত্ব নেই এখানে। কিন্তু আমাদের এই পাড়ার ভিতরে রহমান নামে কেউ নেই। ইউনাইটেড মেডিকেল কলেজ সংলগ্ন। মেডিকেল তো এটাই। হ্যাঁ, তার সংলগ্ন তো এইটাই মনে হয় বাসা। মেডিকেল তো এটাই। আপনাদের এই ফ্ল্যাটের মধ্যে কি রহমান মাল নামে কেউ আছে? না, তাদের ফ্ল্যাট নাম্বার থাকতো। এবার মামলার বিবরণীতে দেয়া জুলাই বিপ্লবে নিহত ব্যক্তি আলামিনের ঠিকানা রামপুরার উলন রোডে 83 নং বাড়িতে আমরা। সেখানেও আলামিন নামের নেই কারো অস্তিত্ব। কিন্তু এই আলামিন এখানে থাকে না। আলামিন নামের কোনো মানুষ এখানে থাকে না। আলামিন নামে আমাদের পরিচিত কেউ নাই। তাহলে কিভাবে, কিসের ভিত্তিতে এ মামলা জানতে আদালতে আইনজীবীর মুখোমুখি দেশ টিভি টিম। তিনি নিজেও মামলাবাজ রহমান মালকে এখন খুঁজে পাচ্ছেন না। এটা বাদী
যেরকম করেছেন সেরকমই তো আসলে আমরা বলতে আমি তো তার জাস্ট একটা লয়ার, আমার কাছে সপ্তাহ দুয়েক পর্যন্ত খোঁজ নেই, তবে বাংলাদেশ তো কোনো না কোনো সময় পাওয়া যাবেই। আবার মামলায় দেয়া স্থায়ী ঠিকানা শরীয়তপুরের ডামুড্ডা গেলে বেরিয়ে আসে থলের বিড়াল। মিথ্যা মামলা আর মানুষের সাথে প্রতারণাই রহমান মালের একমাত্র কাজ, বলছে স্ত্রী সহ এলাকাবাসী। উনি এখন ওয়ারেন্টের আসামি, উনি এই ধরনের প্রতারক এবং এই ধরনের কাজ করে চলে। প্রতারণার অভিযোগে এলাকাবাসীর করা একাধিক মামলারও আসামি রহমান মাল। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।